আসসালামু আলাইকুম। আজ 22শে জুন 2024। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামানকে নিয়ে কি হচ্ছে এসব? মা ও ভাইকে নিয়ে দেশ ছেড়েছেন আলোচিত ইফাত। রাসেল ভাইপার নিয়ে সতর্কতা জারি করল স্বাস্থ্য মন্ত্রণালয়। এবার বিস্তারিত। ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে নিয়ে ডক্টর গোলাম রহমান সম্পাদিত পত্রিকা আজকের পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে, আসাদুজ্জামান মিয়ার ব্যক্তিগত তথ্য কিভাবে অনলাইনে গেল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, গাজীপুর মহানগর পুলিশের বৈধ আড়িপাতা শাখা থেকেই সংগ্রহ করা হয়েছিল অনলাইনে প্রকাশিত ওই তথ্য। আজকের পত্রিকার প্রতিবেদনে আরও বলা হয়, এই ঘটনায় এক অতিরিক্ত উপপুলিশ কমিশনার সহ 3 জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে অতিরিক্ত উপকমিশনারকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করার জন্য পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। আজকের পত্রিকার তরফে বলা হয়, সূত্রটি জানায়, আসাদুজ্জামান মিয়াকে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ব্যাপারে 12 জুন ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়ে পোস্ট দেন জাওয়াদ নির্ঝর নামের এক প্রবাসী। সেই প্রতিক্রিয়ার সঙ্গে তিনি টেলিগ্রামের একটি লিঙ্কও শেয়ার করেন। সেখানে আসাদুজ্জামান মিয়ার ইএসএএফ ফর্ম তুলে দেওয়া হয়। এই ইএসএফ ফর্ম হলো ইলেকট্রনিক সাবস্ক্রাইবার অ্যাপ্লিকেশন ফর্ম, যা মূলত মোবাইল গ্রাহকেরা পূরণ করে থাকেন। এই ফর্মে একজন ফোন গ্রাহকের নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্রের নাম্বার, আঙুলের ছাপ সহ বিস্তারিত তথ্য থাকে। প্রতিবেদনে আরও জানানো হয়, ফর্মটি প্রকাশের পর পুলিশের উচ্চ পর্যায় থেকে বিষয়টি তদন্ত করতে বলা হয়। গাজীপুরের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ নাজির আহমেদ এই ঘটনার তদন্ত শুরু করেন। ফর্মটিতে থাকা কিউআর কোড পর্যালোচনা করে দেখা যায়, গাজীপুর মহানগর পুলিশের বৈধ আড়িপাতা শাখার একজন এএসআই ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার থেকে এটি ডাউনলোড করেছেন। তদন্তে বেরিয়ে আসে, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার পদের এক কর্মকর্তা গত 13 ফেব্রুয়ারি আসাদুজ্জামানের মোবাইল ফোনের তথ্য চেয়ে বৈধ আড়িপাতা শাখার এক এসআইকে হোয়াটসঅ্যাপে বার্তা দেন। সেই বার্তার ভিত্তিতে তিনি অন্য একজন এএসআইকে সেটা ডাউনলোড করতে বলেন। পরে সেটা কর্মকর্তাকে দেওয়া হয়। তদন্তে দেখা যায়, অনলাইনে প্রকাশিত ফর্মটি হুবহু সেই ফর্ম। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ সদর দপ্তরের একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, গাজীপুর মহানগর পুলিশের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার ঘনিষ্ঠজনরা বলছেন, পুলিশকে বিতর্কিত করতে এসব নাটক সাজানো হচ্ছে। মানবজমিন সহ অন্যান্য পত্রিকায় প্রকাশিত খবরের কোনো ভিত্তি নেই বলেও তারা মনে করছেন। সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আমি যতটুকু জানি অনুমান ভিত্তিক কথাবার্তা চলছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সাবেক আইজিপি ও ডিএমপি কমিশনারের বিপুল পরিমাণ সম্পদ অর্জনের দায় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এড়াতে পারেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনি যেগুলো বলছেন, এখন পর্যন্ত কোনো মামলায় গ্রেফতারি পরোয়ানার কোনো খবর আমাদের কাছে আসেনি। আমি যতটুকু জানি অনুমান ভিত্তিক কথাবার্তা চলছে। এখনও তার বিরুদ্ধে সঠিকভাবে কোনো অভিযোগ উত্থাপন হয়নি। যেগুলো শুনেছি তার অবৈধ সম্পত্তির কথা। তাকে তো ডাকা হয়নি, তাকে ডাকা হলে বুঝতে পারবো। নিশ্চয়ই তার কোনো ব্যাখ্যা আছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিশ্চয়ই তার আয়ের উৎস আছে, সেটি দেখতে হবে। অনেক আগে জমির দাম বেড়েছে। বেনজির আহমেদ অনেক দিন মিশনে ছিলেন, তার ব্যাখ্যা থাকতে পারে। যদি ব্যাখ্যা দিতে না পারে তখন দুর্নীতির প্রশ্ন আসবে। এবার কোরবানির ঈদে 15 লাখ টাকা দামের খাসি কিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছেন মুশফিকুর রহমান ইফাত নামে এক তরুণ। এরপর থেকে একে একে এ নিয়ে বেরিয়ে আসছে নানা তথ্য। জানা যায়, ছাগল কাণ্ডে ভাইরাল হওয়া সেই তরুণ জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর সদস্য মোহাম্মদ মতিউর রহমানের দ্বিতীয় পক্ষের স্ত্রী শাম্মী আখতার শিবলির ছেলে। এবার শোনা গেল, মতিউর রহমানের দ্বিতীয় পক্ষের স্ত্রী শাম্মী আখতার শিবলি ছেলে মুশফিকুর রহমান ইফাত ও ছোট ছেলে ইরফান দেশ ত্যাগ করেছেন। এনবিআর সদস্য মোহাম্মদ মতিউর রহমান চাকরি জীবনের শুরু থেকেই নামে বেনামে সম্পদ গড়তে বেপরোয়া ছিলেন। কর ফাঁকির সুবিধা দিয়ে দেশের নামি দামি শিল্প প্রতিষ্ঠানের কর্ণধারদের সঙ্গে ব্যবসায়িক কানেকশন গড়ে তোলেন তিনি। তার বিরুদ্ধে ট্রেড ক্যাডারের কর্মকর্তা হয়েও সুকৌশলে কাস্টমস ক্যাডারে প্রবেশ, এলসি জালিয়াতি, বন্ড সুবিধায় আনা পণ্য খোলা বাজারে বিক্রি সহ নানা অপকীর্তির বিস্তর অভিযোগ আছে। তাছাড়া সব সরকারের আমলেই অবৈধ অর্থের প্রভাবে পেয়েছেন রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়, বাগিয়েছেন গুরুত্বপূর্ণ পদে পোস্টিং। রাজস্ব আয় বাড়ানোর গুরু দায়িত্ব থেকে সরকারকে রাজস্ব বঞ্চিত করে গুছিয়েছেন নিজের আখের। কয়েক হাজার কোটি টাকার সম্পদের প্রায় সবই গড়েছেন স্ত্রী, সন্তান ও
আত্মীয় স্বজনদের নামে। সব মিলে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন, কিনেছেন দামি গাড়ি বাড়ি। এই এনবিআর সদস্য হাতে পড়েন ৩১ লাখ টাকার বেশি দামের রোলেক্স ঘড়ি। তবে নিজেকে ধরাছোঁয়ার বাইরে রাখতেই নানা ধরনের কৌশলের আশ্রয় নিয়েছেন তিনি। তবে প্রভাবশালী এই সরকারি কর্মকর্তা চাকরি জীবনের প্রায় শেষ পর্যায়ে এসে অতি সম্প্রতি ছাগল কাণ্ডে ফেঁসে গেছেন। কুরবানির জন্য ১২ লাখ টাকায় ছেলের কেনা ছাগল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে বাবার পরিচয়ে টান পড়ে। পরে সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি নিয়ে তোলপাড় শুরু হলে প্রথম পক্ষের স্ত্রী লায়লা কানিজ লাকির সঙ্গে আলোচনা করে পারিবারিক ড্রামা সাজান মতিউর। মিডিয়ার সামনে দ্বিতীয় স্ত্রীর সন্তান মুশফিকুর রহমান ইফাতের সঙ্গে তার সম্পর্ক অস্বীকার করেন তিনি। তবে এতেই বাধে জট। বাবার অস্বীকৃতি পারিবারিক টানাপোড়েনে চরমে ওঠে। সন্তান ইফাত রাগ অভিমানে চেষ্টা চালান আত্মহননের। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পরিবারের সম্মিলিত সিদ্ধান্তে দ্বিতীয় পক্ষের স্ত্রী শাম্মী আক্তার শিবলি, ছেলে মুশফিকুর রহমান ইফাত ও ইরফান দেশ ত্যাগ করে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছেন। বুধবার চট্টগ্রাম হয়ে কুয়ালালামপুরের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন তারা। হাসপাতালগুলোতে রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম পর্যাপ্ত পরিমাণ মজুদ রাখার এবং কোনো অবস্থাতেই অ্যান্টিভেনমের স্টক খালি না থাকার জন্য নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। শনিবার দেশের সব স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। স্বাস্থ্যমন্ত্রী অনলাইন প্ল্যাটফর্ম জুমে সারা দেশের সিভিল সার্জন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিভাগীয় পরিচালক, মেডিকেল কলেজে হাসপাতালের পরিচালক সহ দেশের সমগ্র স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এতে মন্ত্রী দেশের বিভিন্ন জেলার সিভিল সার্জন এবং মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, বিভাগীয় পরিচালকদের সঙ্গে সাপের দংশন ও রাসেলস ভাইপার নিয়ে কথা বলেন এবং সামগ্রিক পরিস্থিতির খোঁজ খবর নেন। সামন্তলাল সেন বলেন, রাসেলস ভাইপার নিয়ে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আমি জনগণকে বলবো, আপনারা আতঙ্কিত হবেন না। রাসেলস ভাইপারের যে অ্যান্টিভেনম সেটা আমাদের হাসপাতালগুলোতে পর্যাপ্ত মজুদ আছে। আমি পরিষ্কার নির্দেশ দিয়েছি, কোনো অবস্থাতেই অ্যান্টিভেনমের ঘাটতি থাকা যাবে না। বৈঠকে মন্ত্রী এ বিষয়ে জনসচেতনতা তৈরি করার জন্য প্রচার প্রচারণার উপর জোর দেন। এছাড়া বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সিভিল সার্জন ও স্বাস্থ্য বিভাগের কর্মীদের নিজ নিজ এলাকার সংসদ সদস্যদের সাথে সমন্বয় করে কাজ করার তাগিদ দেন। এবার ভারতের খবর। এ সময়ের ইন্দিরা গান্ধী খ্যাত প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র কয়েক দশকের স্বপ্ন পূরণ করতে চলেছেন। ভাই রাহুল গান্ধীর ছেড়ে দেয়া লোকসভার ওয়েনাডে আসন থেকে উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন। তার এই নির্বাচনী প্রচারণায় সঙ্গী হবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রগুলো বলেছে, লোকসভা নির্বাচনে বারাণসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রিয়াঙ্কাকে প্রতিদ্বন্দ্বিতার আহ্বান জানিয়েছিলেন মমতা। নির্বাচন পূর্ব সব বিরোধিতা ঝেড়ে ফেলে তৃণমূল কংগ্রেস ও বিরোধী ইন্ডিয়া জোট শক্তিশালী অবস্থানে বলে কঠোর বার্তা দেওয়া হয়েছে যে এবার কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রের নির্বাচনী প্রচারণার জন্য প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়। এসব তথ্য দিয়েছে দলীয় বিভিন্ন সূত্র। অনলাইন এনডিটিভির খবরে আরও বলা হয়, মিস প্রিয়াঙ্কা গান্ধীর প্রচারণার জন্য মমতা শুধু যে নিজেই ইচ্ছুক এমন নয়। তৃণমূল কংগ্রেস সূত্রগুলো বলছে, গত ডিসেম্বরে ইন্ডিয়া জোটের এক মিটিংয়ে বারাণসীতে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে তাকে প্রতিদ্বন্দ্বিতার আহ্বান জানিয়েছিলেন মমতা। 2019 সালের শুরুর দিকে কংগ্রেসের মধ্যেও এই ধারণা ছিল। খবরে বলা হয়েছে, ওয়েনাডেতে উপনির্বাচন যখন হবে তখন সেখান থেকে লড়াই করবেন প্রিয়াঙ্কা। দ্বিতীয়বারের জন্য এই আসনে 3.6 লাখ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন তার ভাই রাহুল গান্ধী। তিনি উত্তরপ্রদেশের অতি গুরুত্বপূর্ণ রায়বেরেলি আসন রেখে ওয়েনাডে আসন ছেড়ে দেবেন। এই আসনে উপনির্বাচন হবে তখন। লোকসভার বহরমপুর আসনে মমতার কঠোর সমালোচক ও টানা 5 বার বিজয়ী অধীর রঞ্জন চৌধুরী এবার পরাজিত হওয়ার পর কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বন্ধন সম্প্রীতি বৃদ্ধি পেয়েছে। সোমবার শুরু হয়েছে পার্লামেন্টের অধিবেশন। এই পার্লামেন্টে 2014 সালের পর প্রথমবার শক্তিশালী একটি বিরোধী দল থাকবে। সূত্র বলছে, এতে ইন্ডিয়া জোটের সদস্যদের সঙ্গে আরও উন্নত সমন্বয়ের মাধ্যমে কাজ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে এর লক্ষণ দেখা গেছে। নতুন 3টি ক্রিমিনাল আইন, ভারতীয় নয়া সংহতি, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম বাস্তবায়নের বিরুদ্ধে জোটবদ্ধভাবে বিরোধিতা করা শুরু করেছে তৃণমূল কংগ্রেস এবং ডিএমকে। ইন্ডিয়ান পেনাল কোড, কোড অব ক্রিমিনাল প্রসিডিউর এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের পরিবর্তে যথাক্রমে এই 3টি আইন ব্যবহৃত হওয়ার কথা। বিরোধীদের দাবি, গত বছর পার্লামেন্টে বর্ষা মৌসুমের অধিবেশনে কোনো রকম আলোচনা ছাড়াই এই আইনগুলো পাশ হয়েছে। ওই পার্লামেন্টের 140 জন এমপি তখন সাময়িক বরখাস্ত ছিলেন। ফলে শুক্রবার প্রধানমন্ত্রী মোদীর কাছে একটি চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে তিনি এই আইনগুলোর নতুন করে পর্যালোচনা দাবি করেছেন পার্লামেন্টে। চিঠিতে মমতা লিখেছেন, আপনার বিদায়ী সরকার একতরফাভাবে এবং একেবারেই
কোনো বিতর্ক ছাড়া এই 3টি গুরুত্বপূর্ণ আইন পাশ করেছে। ওই সময় লোকসভার কমপক্ষে 100 সদস্য সাময়িক বরখাস্ত ছিলেন। পার্লামেন্টের মোট 146 জন সদস্যকে পার্লামেন্টের বাইরে রাখা হয়েছিল। মমতা আরও লিখেছেন, কর্তৃত্ববাদী উপায়ে এই 3টি বিল পাশ করা হয়েছে। এটা গণতন্ত্রের জন্য একটি কালো সময়। এই আইন বাস্তবায়নের বিরোধিতা করে সরকারের কড়া সমালোচনা করেছেন চণ্ডীগড়ের এমপি ও কংগ্রেসের সিনিয়র নেতা মানিশ তিওয়ারি। তিনি এক্সে দেয়া পোস্টে লিখেছেন, 2024 সালের 1 জুলাই থেকে নতুন ক্রিমিনাল আইনগুলো কার্যকর হচ্ছে। এর ফলে ভারতকে একটি পুলিশি রাষ্ট্র বানানোর ভিত্তি রচনা করা হয়েছে। এই আইন বাস্তবায়ন অবশ্যই বন্ধ করতে হবে এবং পার্লামেন্টে তা নতুন করে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। বন্ধুরা, এই কথাগুলো আমরা অহরহ বলি যে অমুক এই বিষয়ে কি যেন বলল, অমুক এটা কেন বলল, কি জন্যে বলল, কি কারণে বলল। এই সব বিষয়ে বিস্তারিত না জানা পর্যন্ত আপনি অন্য কারো কাছে এই ঘটনাটি বলবেন না। যদি কোনো বিষয়ে আপনি স্পষ্টভাবে ধারণা রাখেন, তখনই কেবলমাত্র ওই বিষয়টি অন্যের কাছে উপস্থাপন করবেন। ভাষা তথ্য, ভাষা জ্ঞান কখনোই উপস্থাপন যোগ্য নয়। আপনি তখনই একটা বিষয়ে কথা বলবেন, তখনই একটা বিষয় নিয়ে মানুষের সামনে হাজির হবেন যখন পরিপূর্ণভাবে সেই বিষয়ের সবটুকু আপনি জানেন। বন্ধুরা, আসুন আমরা আমাদের নিজেদেরকে উপস্থাপনের ক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারিত্ব খেয়াল রাখি। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। হিজাব নিষিদ্ধ ঘোষণা করে বিল পাশ করেছে মধ্য এশিয়ার মুসলিম অধ্যুষিত দেশ এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্যতম অঙ্গরাজ্য তাজিকিস্তানের পার্লামেন্ট। দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ মজলিসি মিলিতে পার্লামেন্ট সদস্যদের ভোটে বিলটি পাশ হয়। নারীদের হিজাব নিষিদ্ধের পাশাপাশি ইসলাম ধর্মাবলম্বীদের 2 ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহায় স্কুল, কলেজ ও সরকারি প্রতিষ্ঠানের ছুটি বাতিলের বিষয়টিও রয়েছে বিলটিতে। এর আগে গত 8 মে পার্লামেন্টের নিম্নকক্ষ মজলিসি নামোয়ানদাগনে পাশ হয়েছিল বিলটি। বৃহস্পতিবার পার্লামেন্টের বিলটি পাশের পর এক মজলিসি মিলির প্রেস সেন্টার থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, হিজাব বা এই জাতীয় মস্তকাবরণ পরিধানের সংস্কৃতি মধ্যপ্রাচ্য থেকে আমদানি হয়েছে। এটি তাজিকিস্তানের নিজস্ব সংস্কৃতি নয়। তাছাড়া এই পোশাকটির সঙ্গে কট্টরপন্থার সম্পর্ক রয়েছে। কেউ যদি আইন অমান্য করে তাহলে শাস্তি হিসেবে মোটা অঙ্কের জরিমানার বিধান রাখা হয়েছে বিলটিতে। 2007 সাল থেকে হিজাব, ইসলামী ও পশ্চিমা পোশাকের বিরুদ্ধে প্রচারাভিযান শুরু হয় তাজিকিস্তানে। তার পরের বছরগুলোতে হিজাবের উপর এক প্রকার অলিখিত নিষেধাজ্ঞা কাজ করছিল দেশটিতে। স্থানীয় প্রশাসনিক কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের তৃণমূল পর্যায়ের কমিটি পর্যন্ত করেছিলেন। মূলত তাজিকিস্তানের সংস্কৃতি, ঐতিহ্য ও পোশাক রীতিকে বাঁচিয়ে রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছিল। 2017 সালে তাজিকিস্তানের জাতীয় দিবসে সরকারের পক্ষ থেকে দেশটির নারীদের মোবাইলে হিজাব এবং পশ্চিমা পোশাক পরিহার করে তাজিকিস্তানের নিজস্ব সংস্কৃতির পোশাক পরার আহ্বানও জানানো হয়েছিল। এবার ফিলিস্তিন প্রসঙ্গ। গাজা উপত্যকার রাফায় শুক্রবার ইসরায়েলি একটি হেলিকপ্টারকে লক্ষ্য করে রুশ নির্মিত ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ফিলিস্তিনি ইসলামিক জিহাদ যোদ্ধারা এই হামলা করে বলে ইনস্টিটিউট ফর স্টাডি অব ওয়ার এবং ক্রিটিক্যাল ট্রিটস প্রজেক্ট তাদের সর্বশেষ যৌথ রণাঙ্গন প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিরক্ষা থিঙ্ক ট্যাঙ্ক দুটি জানায়, হেলিকপ্টারটি রাফা থেকে ইসরায়েলি হতাহতদের সরানোর সময় হামলার মুখে পড়ে। পিআইজে যোদ্ধারা রুশ মডেল SA-18 রুশ বহনযোগ্য ক্ষেপণাস্ত্র লঞ্চার দিয়ে এই হামলা চালায়। শুক্রবার গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ফিলিস্তিনি যোদ্ধারা বেশ কয়েকবার মর্টার, রকেট এবং রকেট চালিত গ্রেনেড হামলা চালায়। বিশেষ করে মধ্য গাজার নেটজারিত করিডোর, দক্ষিণে রাফা এবং ইসরায়েলের সাথে ক্রসিংয়ের কাছে ইসরায়েলি অবস্থানে এসব হামলা চালানো হয়। মার্কিন অস্ত্র সরবরাহের বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সমালোচনার বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এবং বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে এই সপ্তাহে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। হোয়াইট হাউস এই পরিস্থিতিকে উদ্বেগজনক এবং হতাশজনক বলে বর্ণনা করেছে। ইস্যুটি শুরু হয়েছিল যখন নেতানিয়াহু এই সপ্তাহের শুরুতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে দাবি করেছেন ইসরায়েলের প্রধান সামরিক সমর্থক হলো মার্কিন প্রশাসন। এরপরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কির্বি সাংবাদিকদের বলেছেন, এই মন্তব্যগুলো গভীরভাবে হতাশজনক এবং অবশ্যই আমাদের জন্য বিরক্তিকর। আমাদের যে পরিমাণ সমর্থন রয়েছে
তা অব্যাহত থাকবে। কিরবি বলেন, হামাসের হুমকির বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষায় খুব স্পষ্টভাবে বলতে গেলে এই অঞ্চলে দেশটির যে হুমকির সম্মুখীন হচ্ছে সেক্ষেত্রে অন্য কোনো দেশ তাদেরকে সাহায্য করছে না। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের সরকার প্রধান এবং বাইডেনের প্রশাসনের মধ্যে এই বিরোধ প্রথম নয়। বাইডেন এর আগে দক্ষিণ গাজার রাফাহাতে একটি বড় ইসরায়েলি অভিযানের কঠোর বিরোধিতা করেছিলেন। সেখানে 1 মিলিয়নেরও বেশি বেসামরিক লোক ছিল এবং তার সতর্কতা না মানলে কিছু অস্ত্র সরবরাহ বন্ধ করার হুমকি দিয়েছিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন লেবাননে উত্তেজনা বৃদ্ধির বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করেছেন। হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে কয়েক ডজন রকেট নিক্ষেপের সাথে একটি বিস্তৃত আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা বেড়েছে। স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলেছে, ওয়াশিংটনে শীর্ষস্থানীয় ইসরায়েলি কর্মকর্তাদের সাথে বৈঠকের সময় ব্লিংকেন লেবাননে আরও উত্তেজনা এড়াতে এবং একটি কূটনৈতিক সমাধানে পৌঁছানোর গুরুত্বের উপর জোর দিয়েছেন, যাতে ইসরায়েলি ও লেবাননের পরিবারগুলো তাদের বাড়িতে ফিরে যেতে পারে। হামাস শাসিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজায় ইসরায়েলের প্রতিশোধমূলক আক্রমণে কমপক্ষে 37,431 জন নিহত হয়েছে। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।